নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। বিচার চায় আরজি করা, আর এই দাবিতেই সোচ্চার হয়েছে বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন মহল, এবং তারই সঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি বিজেপির তরফ থেকেও কিন্তু আজ বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে। আর অপরদিকে আরজি কর মামলায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে টুইট করেছেন, তাছাড়া ঘনিষ্ঠ মহলে তার বক্তব্য কি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অতি দ্রুত শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে সপ্তর্ষি দেব, এবং রয়েছেন বিজেপির তরফ থেকে দীপ্তাশ্ব যশ। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আর প্রথমেই আমরা নজর রাখবো আজ সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। হাসপাতাল ভাঙচুর নিয়ে রিপোর্ট রাজ্যেরও। আদালতের শুনানিতে উঠে আসে সকাল 10:10 জেনারেল ডায়েরি হয়। রাজ্য দাবি করে অস্বাভাবিক মৃত্যুর এফআইআর দায়ের হয় দুপুর 1:45-এ। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দাবি করেন কেস ডায়েরি তো বলছে অস্বাভাবিক মৃত্যুর জেনারেল ডায়েরি রাত 11:30-এ, এফআইআর দায়ের হয় 15 মিনিট পরে 11:45-এ। সন্ধে 6:10 থেকে 7:10 যদি পোস্টমর্টেম হয়, সুপ্রিম কোর্টের প্রশ্ন, ময়না তদন্তের পর কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা? যদিও রাজ্য দাবি করে ময়না তদন্তের আগেই অভিযোগ দায়ের হয়। রাজ্যের সওয়ালে অবশ্য সন্তুষ্ট হতে পারেনি আদালত। পুলিশের সময় নষ্ট নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সব ভিডিওগ্রাফি রয়েছে এমনটাই দাবি রাজ্যের। প্রিন্সিপালের সরাসরি অভিযোগ জানানো উচিত ছিল বলে মনে করছে সুপ্রিম কোর্ট। আদালতের আরও প্রশ্ন, সকাল 10:10-এ জেনারেল ডায়েরি হয়, রাত 11:30-টায় ঘটনাস্থল সিল করে পুলিশ। ঘটনাস্থল সিল করতে এত দেরি কেন? ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তোলে আদালত। একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টেও এর উল্লেখ রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তুষার মেহতা আরও দাবি করেন সংজ্ঞাহীন দেহ উদ্ধারের কথা শুরুর রিপোর্টে বলা হয়। তার প্রশ্ন, দেহ মৃত না সংজ্ঞাহীন চিকিৎসকরা বুঝবেন না? দেহ সৎকারের পর কেন এফআইআর হলো তা নিয়েও প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল। জল ঘোলা করার চেষ্টা করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তোপ রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবালের। পাল্টা তুষার মেহতার দাবি তারা জল থেকে কাদা সরানোর চেষ্টা করছেন মাত্র। যদিও গোটা বিষয়ে পুলিশের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নন বিচারপতিরা। ভিকটিম যে যখন হসপিটালে পড়েছিলেন, এবং সেই সময় থেকে শুরু করে যখন এফআইআর দায়ের করা হয়েছে, যে প্রায় 10 ঘন্টা প্লাস সেই সময়টা, এবং তার পাশাপাশি হচ্ছে পরিকল্পিতভাবে এফআইআর করা অনেক দেরিতে হয়েছে, এবং রাজ্য সরকারকে বারংবার প্রশ্ন করা হচ্ছে তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে না। সিবিআইও সেটা হলফনামাতে জমা দিয়েছে, যাতে করে সিবিআই সঠিক কাজ করতে তারা পারছে না। অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবার বিকেল 5টার মধ্যে এই নিয়ে নির্দেশ দিতে হবে। খুনের তদন্ত চালিয়ে যাবে সিবিআই, হাসপাতাল ভাঙচুরের তদন্ত চালিয়ে যাবে কলকাতা পুলিশ। মামলার পরবর্তী শুনানি 5ই সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে এই নির্দেশ দিলেও সারাদিন যে প্রশ্ন ঘোরাফেরা করেছে তা হলো আরজি করের সেই ঘটনায় যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কাটাছেঁড়া করা হয়েছে কিনা জানিয়ে সিবিআই আজকে নালিশ করেছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, সিবিআইয়ের যে গোপন রিপোর্ট অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট, তাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইকে পরবর্তী শুনানির আগে আবারও স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। আর ঠিক এই নিয়ে আমরা আলোচনা শুরু করবো। অরূপদার, প্রথমেই আপনার কাছে আসবো। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে তীব্র ক্ষোভ প্রকাশ করছে, কি বলবেন? দেখুন, আজকে তুষার মেহতা যখন প্রথমে এই কথাটা তুলেন যে রাত 11:45-এ কেন ফাইনালি এফআইআর করা হলো, এবং তিনি কয়েকটি কাগজ তার প্রেক্ষিতে দেন। কপিল সিব্বাল পরবর্তীকালে উঠে দাঁড়িয়ে সমস্ত তথ্য যখন দেন, দেখুন সেটা তো দর্শকদেরও জানা উচিত যে পুলিশ যদি কোনো
মৃতদেহ ডেড বডি পায়, তাহলে পুলিশ সাথে সাথে এফআইআর শুরু দূরের কথা, এমনকি তাকে মৃত বলেও ঘোষণা করতে পারে না আইন অনুযায়ী। প্রথমে তাকে যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যেতে এবং সেই হাসপাতালের অন ডিউটি ডাক্তার তাকে ব্রড ডেড ঘোষণা করবে এবং তখন পুলিশ শুভমতো আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করবে, এটাই এসওপি। এক্ষেত্রেও তাই করা হয়েছে। সকাল 10:10 যখন আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করা হয়েছে, তারপরে নিয়ম অনুযায়ী সেখানে ম্যাজিস্ট্রেট এসছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, পুরো এসওপি ফলো করা হয়েছে এবং ফলো করার পরে ফাইনালি যখন পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়া গেছে, পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার আগে কারোর পক্ষেই সম্ভব না সেটা রেপ হয়েছে কি হয়নি, মার্ডার হয়েছে কি হয়নি সেটা কনক্লুশনে পৌঁছানো। এবং পরপর সমস্ত ডকুমেন্টস তুলে ধরে আজকে যখন কপিল সিব্বল এবং অন্যান্য আইনজীবীরা তারা সুপ্রিম কোর্টে পরিষ্কার দেখিয়েছেন, প্রথমে পুলিশ এসছে, তারপর আনন্যাচারাল ডেথ কেস রুজু হয়েছে, তারপর পোস্টমর্টেম হয়েছে, ক্রিমেশন হয়েছে এবং ফাইনালি এফআইআর হয়েছে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন যে এইবার ডকুমেন্টগুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। আমরা শুধু একটা কথাই বলছি, আমরা প্রত্যেকে চাই জাস্টিস হোক। যে বা যারাই এই অপরাধের পিছনে, ঘৃণ্যতম অপরাধের পিছনে রয়েছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, ইরেসপেক্টিভ অফ হাউ ইনফ্লুয়েন্সিয়াল হি অর শি মে বি, অথবা যারাই রয়েছে এক বা একাধিক, প্রত্যেকের একটাই জায়গা হোক ফাঁসি কাট। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন ঘোষণা করেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা। আজকেও মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে বলেছেন এই ধরনের ঘৃণ্যতম অপরাধের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন প্রয়োজনে 15 দিনের মধ্যে যাতে দ্রুততম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেটা এনশিওর করার ক্ষেত্রে এই জায়গায় কারোর কোনো দ্বিমত নেই। কিন্তু এই জায়গাটাকে কাজে লাগিয়ে দুর্ভাগ্যজনকভাবে রাজনীতির ঘোলা জলে যারা মাছ ধরতে চাইছেন, তারা কি আদৌ সত্যি সত্যি জাস্টিসটা চাইছেন নাকি না রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাটা চাইছেন? আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পরে পরিষ্কার এক। দ্বিতীয় পয়েন্ট হলো, সুপ্রিম কোর্ট এর আগের দিনও রিকোয়েস্ট করেছিল, আজকে সুপ্রিম কোর্ট সরাসরি বলেছেন ডাক্তারদের এই আন্দোলনে আমাদের পূর্ণ সহমত রয়েছে, পূর্ণ সম্মতি রয়েছে। নাগরিক সমাজ যে আন্দোলন করেছে তাতে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে বলছি ডাক্তারবাবুদের কাছে আবেদন, আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন। দিল্লির এইমস কিন্তু তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। গরিব মানুষের, সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা কিন্তু সাধারণ সরকারি হাসপাতাল। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি একজন রোগী সেখানে চিকিৎসা না পেয়ে আরেকটি খারাপ ঘটনা ঘটে যায়, তাহলে একটা অন্যায়ের প্রতিবাদ নিশ্চয়ই হওয়া দরকার, কিন্তু আরেকটা অন্যায়ের যেন আমরা শরিক না হয়ে যাই। ডাক্তারবাবুদের কাছেও কিন্তু আমাদের করজোরে সেই আর্জি রইল। আমরা আসবো আলোচনায়। ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছে নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেদ। শামীমদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকের দাবি, আপনি শুনছিলেন যে অরূপদা রয়েছেন, অরূপদা বলছেন যাতে দ্রুত বিচার পাওয়া যায়। সুপ্রিম কোর্টে আজকে শুনানি ইতিমধ্যেই হলো, অনেকগুলি পর্যবেক্ষণ ইতিমধ্যেই যা আমরা তুলেও ধরছি সামনে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে। আপনি নিজে উপস্থিত ছিলেন, দ্রুত বিচার কি মনে হলো আজকে দাঁড়িয়ে থেকে সুপ্রিম কোর্টের এই শুনানির সময়? আমরা শামীম দার সঙ্গে অবশ্যই করে কথা বলবো, কিন্তু তারই সঙ্গে কিন্তু এই প্রসঙ্গটা বারবার করে উঠে আসছে, অর্থাৎ মূলত অতি দ্রুত বিচার, এবং যে কারণে কিন্তু পথে নেমেছেন এবং তারই সঙ্গে আন্দোলন চলছে এবং বিভিন্ন জায়গায় ছবি আপনাদের সঙ্গে একই রকমভাবে তুলে ধরছে। শামীম দা, ঠিক এই প্রশ্নটা নিয়েই আসবো। আজকে আপনি নিজে উপস্থিত ছিলেন, অতি দ্রুত বিচার আদালত কক্ষে থেকে কি মনে হলো সুপ্রিম কোর্টে আজকে? না দেখুন, সুপ্রিম কোর্টে মামলা শুনানি হচ্ছে, তার আগে যারা ভিকটিম পরিবার তারা অ্যাপ্রোচ করেছিল আমাদের কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সিবিআই এর নির্দেশ দিয়েছে এবং যা আরো কনসিকুয়েন্সিয়াল অর্ডার যেগুলো প্রয়োজন সেগুলো দিয়েছে, যেটা ইমিডিয়েটলি প্রয়োজন ছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট একটা সুমোটো কেস রুজু করে এবং তার শুনানি চলছে, এবং এই সুপ্রিম কোর্ট যে শুনানি চলছে এইটা অনেক ব্রডার অ্যাসপেক্টের বিচার করছে, যে বিভিন্ন রাজ্যে কিভাবে এই ধরনের সেক্সুয়াল অফেন্স এগুলোকে প্রিভেন্ট করা যায়, এই ব্রডার অ্যাসপেক্টে সুপ্রিম কোর্ট বিচার করছে। আর একই সঙ্গে এই ঘটনায় সিবিআই এর কাছ থেকে রিপোর্ট তলব করেছে, বা পরবর্তীকালে যে ভ্যান্ডালিজমটা হসপিটালে হয়েছে সেটা নিয়েও রিপোর্ট তলব করছে। এগুলো সবই চলছে, কিন্তু আমাদের কাছে আমরা মনে করি যে কলকাতা হাইকোর্টের বিচার অনেক বেশি অ্যাক্সেসেবল ছিল আমাদের কাছে, কারণ সুপ্রিম খুব স্বাভাবিক কারণেই আমার স্টেটে যে কোর্ট আছে সেই কোর্টে যে বিচার চলছিল এবং সেই কোর্টে আমরা ইমিডিয়েটলি একটা নির্দেশ পাই এবং সেই নির্দেশ মোতাবেকই সিবিআই ইনভেস্টিগেট করছে। সুপ্রিম কোর্টে যেহেতু অনেক ব্রডার অ্যাসপেক্ট আলোচনা হচ্ছে, ফলে এই বিষয়টাকে যদি সেগ্রিগেট করা যেত তাহলে আমাদের মনে হয় আরো একটু ভালো হতো। তাছাড়া যেসব বিষয়গুলো উঠে আসছে
সেইগুলো নিয়ে এখনই অনেক কাটাছেড়া করে খুব বিশেষ লাভ হবে না। আমরা যখন হাইকোর্টে যে মামলা আমরা রুজু করেছি সেইখানে আমরা খুব নির্দিষ্টভাবে দাবি করেছি যে কে তদন্ত করবে তা নিয়ে আমাদের কোনো পছন্দ অপছন্দের ব্যাপার নেই। আমরা চাই যে একটা টিম অফ ইনভেস্টিগেটিং অফিসার যারা ইম্পার্শিয়াল হবে, নিরপেক্ষ হবে, এইরকম অফিসারদের দিয়ে তদন্ত হোক, সেটা যে এজেন্সি হোক। আমাদের কোন এজেন্সি তদন্ত করবে সেটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা অপরাধী, যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের শাস্তি হোক, আর এই ধরনের ঘটনা যাতে পরবর্তীকালে না হয় তার জন্যও মানুষ ভাবুক, এটাই হচ্ছে আমাদের দাবি। শামীমদা আসবো, প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। দ্রুত বিচারের দাবি সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তার আগে দীপ্তাশ্বর কাছে আসবো। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টেরও। দেখুন, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছেন যে আমার কেরিয়ারের গত জাজশিপের কেরিয়ারে 30 বছরে আমি এরকম ঘটনা দেখিনি যেভাবে করা হয়েছে। এবং যেটা তুষার মেহতা বলেছেন যে ক্রাইম সিন অল্টার করার একটা সম্ভাবনা ওনারা মনে করছেন, যে ক্রাইম সিনে অনেক অদল বদল হয়েছে। এবং সত্যি তো দেখুন, পুলিশ প্রচণ্ড তৎপরতার সঙ্গে তদন্ত করেছে। এত তৎপরতার সঙ্গে তদন্ত করেছে যে বডি দাহ করে দেওয়ার পরে ওদের মনে পড়লো যে আরে এফআইআরটা তো করা হয়নি, এফআইআরটা তো একটা করে রাখতে হবে। মানে ওদের বাকি সব কিছু নিয়ম মোতাবেক হলো, কিন্তু দেহটা আগে দাহ করে দিতে হতো, কারণ পরে যদি এফআইআর করার পরে যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, যদি আবার পোস্টমর্টেম হয়, তখন যে মিথ্যে পোস্টমর্টেম রিপোর্ট যদি আমরা দিয়ে থাকি তাহলে সেটা ধরা পড়ে যাবে, এরকম অনেক কিছু হতে পারে। সেই জন্য ওরা আগে দাহটা তাড়াতাড়ি করে দাও যে করে হোক, যেটা শ্মশানের যে ম্যানেজার তার কথাতে উঠে এসছে। তো এই তো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তের স্বচ্ছতা। এবার দেখুন সন্দীপ ঘোষ কীরকম প্রভাবশালী, তার বিরুদ্ধে এর আগে থেকে কি লাগাতার কী অভিযোগ উঠেছে, মৃতদেহ পাচার, বায়োমেডিক্যাল ওয়েস্ট বেচে দেওয়ার, বাংলাদেশে সিরিঞ্জ বেচে দেওয়ার, টাকা নিয়ে পাস ফেল করানো। এত এহেন প্রভাবশালী লোক, তিনি কখনো বদলি হয়েছেন একবেলার মধ্যেই আবার সেখানে ফিরে এসছেন। তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরোতে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগ অ্যান্টি করাপশন ব্যুরো আবার স্বাস্থ্য দপ্তরকেই পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ তোমার বিরুদ্ধে অভিযোগ তুমিই তদন্ত করবে। এবার এখনও দেখুন এত অভিযোগ, এরপরেও কিন্তু এখনও সন্দীপ ঘোষকে এই সরকার সাসপেন্ডও করতে পারছে না, তাকে একের পর এক পোস্টিং দিয়ে যাচ্ছে। মানে এখন যেহেতু কলেজে দেওয়া যাচ্ছে না তাই ওএসডি করে রাখতে হচ্ছে। এবার তাহলে ভাবুন যে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী, এবং এই প্রভাবশালীকে বাঁচাতে সরকার, রাজ্য সরকার এবং তার পুলিশ অপদার্থ বিনীত গোয়েল তারা কি করেছে। নির্যাতিতার পরিবারকে তাদের 3 ঘন্টা বসিয়ে রেখেছে, তাদেরকে প্রথমে খবর দেওয়া হচ্ছে আপনার মেয়ে সুইসাইড করেছে, এবং তারপরে 3 ঘন্টা ধরে তাদেরকে তাদের মেয়ের মুখও দেখতে দেওয়া হচ্ছে না। এইটা কোন পুলিশ ম্যানুয়ালে লেখা আছে? লাই ডিটেক্টর টেস্টের ইতিমধ্যেই অনুমতি কিন্তু দেওয়া হয়েছে, পলিগ্রাফ টেস্ট হবে, সেটা তো করাই হবে। দেখুন বাঁচতে এখানে পারবে না কেউই। সিবিআই তদন্ত করছে। এবার আমি তো সিবিআই এর মুখপাত্র নই, সিবিআই এর মুখপাত্র বলতে এখানে যদি কাউকে ধরা হয় সেটা তুষার মেহতাকেই ধরা হবে। এবার আমি দেখলাম যে অনেক কাগজ যারা একটু অনুপ্রাণিত তারা একটা খবর করেছে সিবিআই নাকি বলেছে গ্যাংরেপ হয়নি, এবং পুরোটাই সূত্র মারফত। এবার আমি মনে করি না যে এখানে সূত্র দিয়ে এরকম একটা সেন্সিটিভ কেসে একটা টিআরপি নেওয়ার জন্য একটা হেডলাইন করা উচিত। এখানে যেটা কোর্টে বলা হচ্ছে সেইটার ভিত্তিতেই আমাদের চলা উচিত, এবং কোর্টে আজকে পরিষ্কারভাবে উঠে এসছে। এবং দেখা গেছে কপিল সিব্বল একসময় তিনি রীতিমতো হাতড়াচ্ছেন, প্রশ্নের তোর সামলাতে পারছেন না, হাতড়াচ্ছেন। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাকে বলছেন যে পরবর্তী শুনানিতে আপনি এনশিওর করুন একজন কম্পিটেন্ট পুলিশ অফিসার এখানে আছেন যিনি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। রাজ্যের তরফ থেকে যে তদন্ত হয়েছে তা সঠিকভাবে হয়েছে। ইতিমধ্যে কপিল সিব্বল কিন্তু তার মন্তব্যে কিন্তু বলেছেন, সে কথাও কিন্তু তিনি বলেছেন, কিন্তু সেটাকে স্ট্যান্ড করাতে পারেননি। সেই জন্যই তো এত কথা সুপ্রিম কোর্ট বলেছে, নাহলে সুপ্রিম কোর্ট এই অবজারভেশন দেবে কেন যে আমি গত 30 বছরে এরকম গুফাপ আমি দেখিনি। এবার দেখুন এখানে একটা খুব চালাকির সাথে বলা হচ্ছে যেন কত তাড়াতাড়ি চাই। এদিকে দেখা যাচ্ছে যে মিটিং মিছিলে গিয়ে বলছে নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, আর এখানে এসে বলছে ফাস্ট ট্র্যাক কোর্ট। আমরা জানি ফাস্ট ট্র্যাক কোর্ট করে এর আগেও আর একটা বিচার হয়েছিল কামদুনি, তারপরে সেটা কি হলো, তারা ছাড়া পেয়ে গেল। আচ্ছা যাদবপুরের ঘটনা, স্বাভাবিক দাবি, এটা খুব স্বাভাবিক দাবি নয় কি যে অতি দ্রুত যাতে শুনানি হয় এবং বিচার পায়, মানে যে কারণে তো রাস্তায় নেমেছে এত আন্দোলন আমরা দেখছি, আজকেও আন্দোলন হচ্ছে সেই জায়গায়। বিড়াল মাছ খেয়ে এখন বলবে মাছটা চুরি গেছে, মাছের তদন্ত করো, সেটা তো মেনে নেবো না। কথাটা আমরা বলবো, অন্য সাধারণ মানুষ বলবে, সেটা মানা যায়। যারা এই দেশে কো-কনস্পিরেটর, এবং এখানে তো আর কেউ বলতে পারবে না যে আমি করিনি, পার্থ করেছে, আমি করিনি, ও করেছে। এখানে তো মমতা
ব্যানার্জি একবারটি শুনে নি অরূপদার কথা, সপ্তর্ষি আসবো প্লিজ আমি একটুখানি। একটা পয়েন্ট ওকে অ্যাড করতে চাই দীপ্তাশ্বকে। ও বলছে বেড়াল মাছ খেয়ে যাবে এই ইত্যাদি ইত্যাদি কথা। আমার খুব একটা, আজকে যে এই সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, এই হিয়ারিং এ একটা পক্ষে ছিলেন ফিরোজ এলুলজি, একজন আইনজীবী। উনি কামধেনুর কথা রেফারেন্স করলেন। কামদুনির ধর্ষকরা যাতে জেল থেকে ছাড়া পায়, উনি ইডির আইনজীবী, অথচ কামদুনির কেসে ধর্ষকদের তাহলে তো আপনারা কপিল সিব্বলকে সহ 21 জন আইনজীবী রেখেছেন ধর্ষকদের ছাড়া পাওয়ার জন্য। না আপনি আমার বলার মাঝখানেই তো একটা লাইন শুনে নি আলোচনার প্রেক্ষিতে, একটা লাইন শুনে। হ্যাঁ দেবো। আমার বক্তব্য হচ্ছে যে আজকে এই যে গল্পগুলো বলা হচ্ছে বারবার করে, আমরা তো প্রতিদিন বলছি একই কথা, যে সিবিআই এর হাতে 8 দিন হলো তদন্তভার গেছে। কলকাতা পুলিশ তো প্রাইম অ্যাকিউজ একজনকে গ্রেফতার করেছে, আরো যারা আছে তারা সিবিআই এর তদন্তের প্রোগ্রেস কি মানুষ তো জানতে চাইছে, মানুষ তো জাস্টিস চাইছে। শামিন্দা ঠিক এই প্রশ্নটাই করছেন যে তদন্তভার যার কাছেই যাক, যাতে অতি দ্রুত আসে। দীপ্তা সার্ব প্লিজ একবার সপ্তর্ষির প্রতিক্রিয়া নিন। সপ্তর্ষি পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ সুপ্রিম কোর্টের। সপ্তর্ষি। না, আমি দুটো তিনটে পয়েন্ট বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে দেখুন, পশ্চিমবাংলার ট্যাক্স পেয়ারদের টাকা খরচা করে কপিল সিব্বলকে নিয়ে যে মামলা করা হলো সুপ্রিম কোর্টে, সেটা এথিক্যালি ভুল এবং আমাদের মনে হয় যে এটা একজন খুনিকে বাঁচানোর জন্য সরকারি ট্যাক্স পেয়ারদের টাকা খরচা করা হচ্ছে। এক। দুই হচ্ছে যে এই যে অরূপদা বলল রাজনীতিকরণ হচ্ছে, এই বিষয়টা নিয়ে রাজনীতিকরণ তো প্রথম শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামবামের তত্ত্ব তো আনলেন উনি প্রথম। উনি তো ডিওয়াইএফআই এর পতাকা খুঁজছেন যারা ভেঙেছে তাদের হাতে। আর আমরাও বলেছি যে একজন ডিওয়াইএফআই নেতাকে যদি দেখাতে পারেন যারা ভাঙছে আরজিকর, আমরা রাজনীতি করা ছেড়ে দেব। হয়নি সে জিনিস। আজকে যে ঘটনা ঘটছে, আজকে সুপ্রিম কোর্টে এই যে সুমোটো অ্যাকশন, এই ঘটনাটাই এটাকে প্রুফ করে যে সারা দেশের ক্ষেত্রে দাঁড়িয়েও এটা একটা এক্সেপশনাল ঘটনা। এবং শামিমদা ঠিক বলেছে যে এই ঘটনাটাকে সামনে রেখে সারা দেশের মেডিকেল সিস্টেম, তার মধ্যে ডাক্তাররা কতটা সিকিওর, তার মধ্যে ডাক্তারদের কতটা স্বচ্ছন্দে তারা তাদের ওয়ার্ক স্পেসে কাজ করতে চায়, এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা সুপ্রিম কোর্ট হ্যান্ডেল করতে চাইছে। আর অনেক বেশি স্পেসিফিকভাবে ক্যালকাটা হাইকোর্টে এই খুনের মামলা চলছে। আমরা তো দেখেছি যে এই সরকার যে প্রিন্সিপালকে প্রথম প্রাইম অ্যাকিউজ করে কিংবা অ্যাটলিস্ট উইটনেস করে সাসপেন্ড করে এনকোয়ারির সামনে নিয়ে যাওয়া উচিত ছিল, সেই প্রিন্সিপালকে সে কখনো অন্য কোনো হসপিটালে সুপার করছে, তারপরে ওএসডি করছে। দ্য ইন্টেন্ট অফ দ্য গভর্নমেন্ট ইজ ভেরি ক্লিয়ার। গভর্নমেন্ট কি করতে চায়, সেটা ওএসডি করছে, এই তথ্যটা আপনারা কোথা থেকে পেলেন? কোন অর্ডারের বেসিসে অর্ডারটা দেখান? গভর্নমেন্ট একটা চ্যানেল ফলস ইনফরমেশন স্প্রেড করবে বলে, তাহলে এখন কি আছে ওনার পজিশন? উনি ছুটিতে আছে। আমার খালি অনুরোধ থাকবে, অরূপদা কোন চ্যানেল বা কোন মাধ্যমের বিষয় না, আমরা এই প্রসঙ্গ তুলে নিই, আমরা এই প্রসঙ্গ তুলে নিই। দীপ্তাশ্ব প্রথমে এই প্রসঙ্গটা তুলেছে। বক্তব্যটা শুনে নিন, পয়েন্টগুলো বলছি। যে যদি সত্যি সত্যি সন্দীপ ঘোষকে একজন উইটনেস হিসেবে গভর্নমেন্ট চাইতো, তাহলে তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করতো, তাকে এনকোয়ারিতে অ্যাটাচ করতো এবং তাকে ডাকা হতো, তাকে অন্য একটা হসপিটালে সুপার করে পাঠিয়ে দেওয়া হতো না। আমার তো মনে হচ্ছে গভর্নমেন্ট ওকে একটা সিগন্যাল দিচ্ছে যে ভাই তোমার পেছনে আমি আছি। ঠিক যেভাবে বিভিন্ন সময় যে মানি লন্ডারিং কেসে বিভিন্ন তৃণমূলের নেতাদেরকে ধরে তো এই মুহূর্তে সিবিআই জিজ্ঞাসাবাদ চলছে এবং যে লালবাজারের তরফ থেকে ডাকা হয়েছিল এই মুহূর্তে যেতে পারছেন না, জানি হচ্ছে। সিবিআই এর ক্ষেত্রে আমার যেটা কথা, যে সিবিআই এর এনকোয়ারি হচ্ছে মানেই যে সেই এনকোয়ারিটা খুব ভালো হবে, দ্য হিস্ট্রি ডাজ নট টেল দ্যাট। কিন্তু সিবিআই এর উপরে ভরসা আছে, আমরা চাইবো যে এনকোয়ারিটা ফাস্ট হোক এবং এইটা নিয়ে যেন দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিত্রনাট্যটা করতে চাইছে, যে ফাস্ট ট্র্যাক কোর্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছে যে আজকে বিজেপি স্বাস্থ্য ভবন গেল, 3 দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিছিল করলো, ঠিক সেইভাবে সিজিওর সামনে মিছিল করবে যে জাস্টিস চাই বলে। এই নাটকটা যেন না হয় পশ্চিমবাংলায়। যার ক্ষতি হয়েছে, যে পরিবারটা তাদের একমাত্র কন্যাকে হারিয়েছেন, তারা যেন বিচার পায়, এটাই আমরা চাইবো এবং সিবিআই শুড ডেলিভার। আমি একটা লাইন অ্যাড করতে দিতে হবে, একটা লাইন। এই যে দেখুন, কপিল সিব্বল আমাদের টাকায় পয়সা কেস লড়ছেন,
বাঙালিদের টাকায়, ট্যাক্স পেয়ারদের টাকায়। সেই কপিল সিব্বাল আজকে কোর্টে দাঁড়িয়ে মন্তব্য করছেন, যখন একের পর এক প্রশ্নে জেরবার হয়ে গেছেন, তিনি বলছেন বাঙালিদের সাধারণ মনোভাব হচ্ছে তারা সবকিছুতে কনস্পিরেসি খুঁজতে ভালোবাসে। এইটা হচ্ছে তার মন্তব্য বাঙালিদের সম্বন্ধে, বাঙালি ট্যাক্স পেয়ারদের টাকায় যারা দুদিন আগে বাঙালিদের বাংলাদেশি বলেছে তারা এখন বাংলাদেশের স্লোগান ধার করে রাজনীতি করছে। যারা দুদিন আগে বাংলাদেশের স্লোগান বাংলাদেশের সঙ্গে মেলানো, আপনারা অনেক চেষ্টা করছেন, কিন্তু জামাতের সঙ্গে শামীমদা, যেটার জন্য মানুষ পথে নেমেছেন এবং যে দাবিটা করা হচ্ছে, অর্থাৎ বিচার এবং তারই সঙ্গে অতি দ্রুত বিচার, সেই বিচারের নিরিখে কি মনে হচ্ছে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে? আজকে আমরা দেখলাম শুনানি হলো সুপ্রিম কোর্টের, পরপর বেশ কিছু পর্যবেক্ষণ ইতিমধ্যেই এসছে যেগুলো আমরা তুলেও ধরছি। সেই অতি দ্রুত বিচারের জায়গাটা স্পষ্ট হবে শামীমদা? শুনুন, এই পর্যবেক্ষণ যেগুলো আসছে সেগুলো হচ্ছে যা যা রেকর্ড কোর্টের সামনে আসছে তার উপরে ভিত্তি করে একটা প্রাইভেসি অবজারভেশন কোর্ট দিচ্ছে। কিন্তু এই যে কোনো এই ধরনের যখন অপরাধ সংগঠিত হয় তার বিচারের একটা প্রক্রিয়া আছে। বিচার করার আগে এই তদন্তের প্রক্রিয়াটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি তদন্ত সঠিক না হয় তাহলে দ্রুত বিচার করুন আর বিচার প্রক্রিয়া স্লো হোক, তাতে কিছু এসে যায় না। আলটিমেটলি যারা অপরাধী তাদের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না এবং তাদের শাস্তি হবে না। তাই সবার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তদন্তটাকে সঠিক পথে পরিচালনা করা। এবং আমরা যদি একটু দেখি যে যবে থেকে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনার যখন ইনফরমেশন এখন অলরেডি আপনারা জেনেছেন যে হসপিটাল থেকে খবর দিচ্ছে বিভিন্ন ধরনের, এবং হসপিটালের যারা অথরিটি, অ্যাসিস্ট্যান্ট সুপার যাকে এখন জেরা করার জন্য সিবিআই ডাকার কথা ভাবছে, তাদেরকে তিনি ইনফর্ম করছেন পুলিশের প্রেজেন্সে দুরকম। এখন এই যে প্রথমেই সুইসাইড ঘোষণা করে দেওয়া বা এই ধরনের, আমি বলছি যে একটা মিসডিরেক্ট করার প্রবণতা ছিল। আচ্ছা, তারপরে আপনারা দেখেছেন দিল স্টেট গভর্নমেন্ট যখন, মানে আমি মৃত্যুর দিন থেকে বলছি, এরপরে যখন যেদিনকে তরফ থেকে তদন্তকে মিসডিরেক্ট করার একটা প্রবণতা ফ্রম দ্য ইনসেপশন ছিল, সেটা আমি বলার চেষ্টা করছি। ফলে তদন্ত যদি সঠিক পথে পরিচালিত না হয় তাহলে আপনি দ্রুত বিচার করুন না যেভাবেই বিচার প্রক্রিয়া করুন, আসলে তদন্ত সঠিক হলে তবেই বিচার প্রক্রিয়া সঠিক হবে। ফল্টি ইনভেস্টিগেশন হলে কখনোই বিচার প্রক্রিয়া সঠিক হবে না। তাহলে আমাদের কাছে অপশন যেগুলো আছে, এই দেখুন কলকাতা পুলিশ বলুন, বেঙ্গল পুলিশ বলুন, এদের এগেইনস্টে এখনই অভিযোগ আমরা পেয়েছি অলরেডি, এবং যথেষ্ট সারবত্তা আছে যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে। বা আমরা জানি যে যেদিনকে হাইকোর্ট ডিরেকশন দিল সেদিনকেই রেনোভেশনের কাজ শুরু করলো হসপিটালের মধ্যে, বা যেদিনকে 14 তারিখে রাত্রে ভ্যান্ডালিজম হলো সেদিনকে যারা ভ্যান্ডালিজম করছে তারা বলছে না সেমিনার রুমে যেতে চাই, যদিও অন্য জায়গায় ভাঙচুর করেছে। মানে আমি সবকিছুর মধ্যে একটা কনস্পিরেসি দেখতে পাচ্ছি এবং একটা লার্জার কনস্পিরেসি ইনভলভ আছে বলে আমরা মনে করছি। যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যা ইনফরমেশন আমাদের কাছেও আসছে, বা আমার আগে একটা বক্তা বলছিলেন যে কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে একজনই মাত্র ইনভলভ আছে এই ধরনের রেপের ঘটনায়। এই যে তদন্ত এখন সিবিআই করছে, এখন এই ধরনের একটা ইনফরমেশন, সিরিয়াস ইনফরমেশন বাইরে চলে আসছে, তাহলে কি তদন্তের সিক্রেসি মেনটেন করা হচ্ছে? মানে আমি বলছি যে সিবিআই, এই প্রশ্ন উঠেছে এখন সিবিআই যখন তদন্ত করছে, এর আগে ক্যালকাটা পুলিশ যখন তদন্ত করছিল তখন অনেকগুলো অভিযোগ ছিল বলেই কলকাতা হাইকোর্ট সিবিআই কে নির্দেশ দিয়েছে। সিবিআই কে নিয়ে এর আগের আমাদের যে অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। ফলে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা এই যে রাস্তায় নেমে প্রতিবাদ চলছে, কেন হচ্ছে এই কারণে যে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন, যারা নিরপেক্ষভাবে তদন্ত করার কথা, সেটা ক্যালকাটা পুলিশ বলুন বা সিবিআই বলুন বা যারাই আছেন, তারা কোথাও একটা গিয়ে ইনফ্লুয়েন্স হয় বলে আমরা আমাদের অভিজ্ঞতা আমরা এর আগে দেখেছি। সেই জন্যই আমরা খুব সচেতন ভাবে আমরা যেটা দাবি করি যে আমরা কখনোই এটা মনে করি না যে নিরপেক্ষ অফিসার কেউ নেই। অবশ্যই জানি আমরা নিরপেক্ষ দ্রুত তদন্তের কথা সবাই বলছেন। অরূপদা, এই সঙ্গে কিন্তু আরো একটা প্রশ্ন শামীমদা একটু সঙ্গে থাকুন। যে কথাটা দীপ্তাস্য বারবার করে বলছে, আপনি জানেন যে আজকে যখন লাইভ ল হচ্ছিল সেই সময় যেটা ওঠে, অর্থাৎ ঘটনা 14 ঘন্টা পর কেন এফআইআর, এই প্রশ্নও কিন্তু আদালতের তরফ থেকে তোলা হয়েছিল। না দেখুন, আমি আবারও বলছি, এটা
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল তাই বলছে, কারণ যখন প্রথমে একটা ঘটনা ঘটে সেই ঘটনায় মানে গেজেট নোটিফিকেশন অনুযায়ী প্রথমেই আনন্যাচারাল ডেথ ইস্যু হবে, কারণ সেই ঘটনার পিছনে অ্যাকচুয়াল ক্রাইমটা কি যতক্ষণ না পোস্টমর্টেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না। তাই অনলি আফটার পোস্টমর্টেম রিপোর্ট আপনি সেই ধারায়, নির্দিষ্ট ধারায় অভিযোগটা নথিভুক্ত করবেন। এবং এক্ষেত্রেও সকাল 10:10 প্রথম ইউডিটা রেজিস্টার্ড হয়েছিল, তারপর ম্যাজিস্ট্রেট আসে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন ইনকোয়েস্ট হয়, পোস্টমর্টেম হয়, পোস্টমর্টেমের রিপোর্ট আসে, তারপরে ক্রিমেশন হয় এবং তারপর এফআইআর প্রত্যেকটা কিন্তু, এবং তারপর ফাইনাল যে এফআইআরটা হয় তার আগে যেটাকে বলা হয় সামাবজিদি, প্রত্যেকটা কাগজ দেখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যাটিসফাই হয়ে বলেছেন যে না, এই ডকুমেন্টগুলো ট্যালি করছে। কপিল সিব্বল যে ডকুমেন্ট প্রোভাইড করছেন তিনি নিজে বলেছেন টাইমের সাথে, টাইম স্ট্যাম্পের সাথে এইগুলো ট্যালি করছে, এবং ফাইনালি রাত 11:45 ফাইনাল এফআইআরটা নথিভুক্ত হয়। এখানে তুষার মেহতা যেটা করেছিলেন, তুষার মেহতা শুধুমাত্র সামাবজিদির টাইমটা দিয়েছিলেন 11:10, রাত 11:10। সেটা মিসলিডিং ছিল সুপ্রিম কোর্টকে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পরিষ্কার করে বলেছেন কপিল সিব্বল যে টাইম স্ট্যাম্প দিয়ে দেখিয়েছেন কলকাতা পুলিশ সকালবেলা 10:10 থেকে শুরু করে রাত 11:20 এবং ফাইনাল এফআইআর এর টাইম, সেটা সম্পূর্ণভাবে ট্যালি করছে বলেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পরিষ্কারভাবে বলেছেন এই টাইম স্ট্যাম্প সম্পূর্ণ ম্যাচ করছে, এবং কলকাতা পুলিশের এই ক্ষেত্রে তিনি আস্থা জ্ঞাপন করেন। দীপ্তাশা আসবো প্লিজ, আমাকে একটু সময় দিতে হবে। না না, আমি তোমায় সময় দেবো প্লিজ। কিন্তু তারই সঙ্গে কিন্তু যে প্রসঙ্গটা উঠে আসছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু পর অভিযোগ উঠেছে, যেটা এখন সামনে আসছে। 1 বছর আগে কিন্তু জি 24 ঘন্টায় সেই তথ্য তুলে ধরেছিল। জানাবো একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত বছর। 1 বছর পর কেন টনক নড়ল সরকারের? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগে এর আগে সরব হয়েছিলেন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। তার দাবি ছিল ভিজিল্যান্স কমিশনার থেকে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছিলেন, কাজ হয়নি। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আখতার আলী। এদিন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে শুনানি হয়। রাজ্যের তরফে জানানো হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। এরপরেই আদালত প্রশ্ন তোলে। 2023 সালে অভিযোগ দায়ের হয়, বছর পার হওয়ার পর কেন সিট গঠন করা হলো? সিটের মাথায় রয়েছেন সিনিয়র অফিসাররা। রাজ্য নিশ্চয়ই এটাকে গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে কেন এই দীর্ঘসূত্রিতা? অভিযোগ জানানোর পর কাজ হয়নি বলে দাবি মামলাকারীর। সেটা এতদিন তিনি জানাননি কেন? ঠিক কী অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা? পরিবারের অনুমতি ছাড়া মৃতদেহ বিভিন্ন কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে। বেআইনিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রির অভিযোগ রয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মাধ্যমে সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট বাংলাদেশিদের কাছে পাচারের অভিযোগ রয়েছে। বেআইনি টেন্ডারের মাধ্যমে আর্থিক তছরূপ, কোভিডের সময় মেশিন কেনায় আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। হাসপাতালে যে কোনো কাজের জন্য 20% কাটমানি তিনি নেন, এমনটাও অভিযোগ। অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি, পার্কিং নিয়ে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। 2023-এর 13 জুলাই আখতার আলী এই নিয়ে ভিজিল্যান্স কমিটিকে লিখিতভাবে অভিযোগ জানান, যদিও কোনো কাজ হয়নি বলে তার দাবি। আরজি করে চিকিৎসক খুনের পর শুরু হয় নতুন করে হইচই, সিট গঠন করে রাজ্য। যেহেতু এটা হোম ডিপার্টমেন্টের একটা হাই পাওয়ার টিম গঠন হয়েছে, এই অর্ডারকে আমি ওয়েলকাম করছি এবং আমি ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতদিন তো কিছু হয়নি, অ্যাটলাস্ট সিট গঠন হয়েছে অ্যাটলিস্ট, এবং ওরা তদন্ত শুরু করে দিয়েছে। আমিও স্বাস্থ্যভবনে গিয়েছিলাম, আমার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে এবং আমি বলে এসেছি কি আমাকে যখনই ডাকা হবে আমি যাব, আমি কোঅপারেট করব। এরপরেই ইডির তদন্তের আর্জিতে আখতার আলীর এই মামলা। তবে এর পাশাপাশি নিরাপত্তার আর্জিও জানিয়েছেন আখতার আলী। পুলিশের কাছে আবেদন জানাতে পারেন অনুমতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। কিন্তু এতদিন কেন সন্দীপ ঘোষকে নিয়ে চুপ ছিল রাজ্য, সে প্রশ্নও তুলেছে আদালত। শুক্রবার ফের শুনানি। অর্ণবংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। অরুদ্দা, বারবার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে একেবারে প্রথম দিন থেকে সন্দীপ ঘোষ, যাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন যখন হচ্ছে, এই নাম নিয়ে বারবার কিন্তু সোচ্চার হচ্ছেন ছাত্রছাত্রীরা। কেন বারবার এই সন্দীপ ঘোষের এত কাণ্ড কারখানা জানা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হলো না?
দেখুন শিলাদিত্য, এটা একদম সত্যি কথা যে বারবার করে সন্দীপ ঘোষের নাম ছাত্রছাত্রী থেকে শুরু করে ওখানকার যারা বিভিন্ন সময় অধ্যাপনা করেছেন, মেডিকেল কলেজের যারা শিক্ষক তারা থেকে শুরু করে বহু মানুষ এই অভিযোগগুলো করেছেন। কিন্তু এই অভিযোগগুলো এর আগেও খুচরো খুচরো আকারে এসছে, আজকে এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই সামনে আসছে। এক্ষেত্রে মানে আমার মনে হয় যে সামগ্রিকভাবে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগগুলো আগেও উঠতো, আমরা দেখেছি বহু ক্ষেত্রেই, এমনকি বেশ কিছু বড় সংবাদ মাধ্যম তারা কিন্তু এর আগেও এই আরজিকর হাসপাতালকে পুরস্কৃত করেছে, এবং আরজিকর হাসপাতালকে পুরস্কৃত করেছে তাদের সেরা ইনফ্রাস্ট্রাকচার স্বাস্থ্য পরিষেবায় অবদানের জন্য, যখন এর মাথার উপর এই প্রিন্সিপাল হিসেবে সঞ্জীব ঘোষ বসে রয়েছে। আমি আবারও বলছি, এ যদি বেআইনি কাজের সাথে যুক্ত হয়, চুলোই যাক, দরকার পড়লে এই যদি এই অন্যায়ের সাথে কোনোভাবে জড়িত হয়ে থাকে, এর ফাঁসি হোক, কিন্তু এই জাস্টিসটা এই মুহূর্তে দিতে হবে সিবিআইকে। সিবিআই এর কাছে সোল এখন এজেন্সি যারা এই পূর্ণাঙ্গ বিষয়টা তদন্ত করছে, এবং এই তদন্তটা প্রথমে হাইকোর্ট মনিটর ছিল, এখন সরাসরি সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে হচ্ছে। যদি সন্দীপ ঘোষ কোনোভাবে সামান্যতম গিলটিও থেকে থাকেন, এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কিন্তু শাস্তির নামে বা বিচারের নামে, তদন্ত প্রক্রিয়ার নামে যেন দীর্ঘসূত্রিতা না হয়, যেন রবীন্দ্রনাথের নোবেলের মতো 20 বছর সিবিআই এর কেটে না যায়, যাতে এই আইনের ফাঁক বলে কেউ পার পেয়ে যেতে পারে। সন্দীপ ঘোষ অপরাধী না নির্দোষ সেটা তদন্তকারী সংস্থা বলবে, কিন্তু দীর্ঘসূত্রিতার সুবিধা নিয়ে কেউ যেন এখান থেকে স্পেয়ার্ড না হয়। প্রথম এবং শেষ বাক্য আমাদের এটাই, সন্দীপ ঘোষ অপরাধ করে থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর যদি অপরাধ না করে থাকে তাহলে সেটাও মানুষ জানুক। সন্দীপ ঘোষ চলে যেতে হলো, সন্দীপ ঘোষ যখন পদত্যাগ করলেন তার 4 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং। দেখুন আমি আবারও বলছি, দেখুন এই ঘটনার প্রেক্ষিতেই তো বিতর্কতা দানা বেঁধেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই যে আজকে সেই পোস্টিংয়ের পরে সাধারণ মানুষের ক্ষোভে ঘৃতাহুতি পড়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু এটাও বুঝতে হবে, একজন প্রিন্সিপাল লেভেলের মানুষ যখন ওই জায়গায় র্যাঙ্কে বসে থাকেন, তখন তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার ইজ এ ন্যাচারাল প্রসেস। তা সত্ত্বেও বলছি, আমরা এই জায়গাটা হয়তো অ্যাভয়েড করতে পারলে ভালো হতো, তাতে সাধারণ মানুষ সেক্ষেত্রে ভুল বোঝার অবকাশটা কম থাকতো, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা আবারও বলছি, সিবিআই তদন্তের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে যদি সন্দীপ ঘোষ 1%ও দোষ করে থাকেন, তাহলে তার যেন দৃষ্টান্তমূলক চূড়ান্ত সাজা হয়। সপ্তর্ষি আসবো প্লিজ। শামিন্দা যেহেতু রয়েছেন, শামিন্দা, এই সন্দীপ ঘোষের নাম তদন্তে এবং তারই সঙ্গে পুরো বিষয় ঠিক কিভাবে চলে আসছে, জড়িত হিসেবে বারবার করে নাম সন্দীপ ঘোষের চলে আসছে? সন্দীপ ঘোষের নাম আসার মূল কারণ যা আমাদের সামনে আছে তা হচ্ছে যে আপনার হসপিটালে একটা মৃতদেহ পাওয়া গেছে, তাহলে প্রথম যে ইনফরমেশনটা পুলিশকে দেবে তিনি হচ্ছেন আপনি। তাহলে আপনি কেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দেননি, কেন অভিযোগ করেননি? ফলে সন্দীপ ঘোষের নাম প্রথমেই চলে আসে। আর একটু আগে আমি শুনছিলাম যে সন্দীপ ঘোষের নামে আরো অভিযোগ জমা পড়েছে, কেন এতদিন ধরে বিচার হয়নি? যদি একটু নথি ঘাটা যায় দেখবেন হাইকোর্টেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহু মামলা এর আগেও হয়েছে, এবং কোনো না কোনো ভাবে সেই মামলাগুলো একটা ডিসপোজ অফ হয়েছে। কিন্তু আসলে রাজ্য সরকার এই সন্দীপ ঘোষকে এই সমস্ত মামলাতে ডিফেন্ড করে গেছে। তাহলে যিনি রাজ্যে দায়িত্বে আছেন স্বাস্থ্য দপ্তরের, তার নজরে ছিল না এটা হতে পারে না, কারণ তারই আইনজীবী হাইকোর্টে তার হয়ে ডিফেন্ড করছেন এইসব আগে যেসব মামলাগুলো হয়েছে। ফলে তাদের নজরে সব ছিল, ফলে সন্দীপ ঘোষকে একা পাকড়াও করে লাভ নেই। সন্দীপ ঘোষের সঙ্গে আরো রথী মহারথী আছে, সন্দীপ ঘোষ একা কিছু করেননি। সন্দীপ ঘোষ যে এফআইআর করেননি সেটা আমি মনে করি না যে নিজের ইচ্ছাতেই করেননি, আরো কারণ নির্দেশে করেননি। আসলে যেটা আমি একটু আগেই বলছিলাম যে লার্জার কনস্পিরেসির মধ্যে আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। শামিন্দা প্লিজ একটু সঙ্গে থাকুন, লার্জার কনস্পিরেসির কথা আপনার প্রসঙ্গ ধরে প্লিজ শামিন্দা আসবো। সপ্তর্ষি আমি জাস্ট একটুখানি যোগ করে দিতে চাইছি, পরিবারের অনুমতি ছাড়া দেহ বিভিন্ন কাজে ব্যবহার করা, যা যা অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, বেআইনিভাবে বায়োমেডিকেল ওয়েস্টেজ বিক্রি করা, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মাধ্যমে বাংলাদেশিদের কাছে বাজার, বেআইনি টেন্ডারের মাধ্যমে আর্থিক তছরূপ, কোভিডের সময় মেশিন কেনায় আর্থিক তছরূপ, হাসপাতালে কাজের জন্য 20% কাটমানি, অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি, বেআইনি পার্কিং নিয়েও একাধিক অভিযোগ আরো রয়েছে 15 দফা। আচ্ছা, আমি খুব পরিষ্কারভাবে এই বিষয়ে বলতে চাই যে সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট, শুধু এটা সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট নয়, এই যে খুন এবং ধর্ষণ আরজি করে যেটা হলো, দিস ইজ দ্য রেজাল্ট অফ অর্গানাইজড অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রাইম। এটা আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাইছি এই কারণে, কারণ সন্দীপ ঘোষের নামে যে অভিযোগ গত 1 বছর ধরে পড়েছে, সেই অভিযোগগুলো, এটা কোনো ছিনতাইয়ের অভিযোগ নয়, এটা কোনো পকেটমারির অভিযোগ নয়।
একটা ডেড বডি যদি সত্যি সত্যি কেউ সরিয়ে দেয় তা সেটা কেউ একা করতে পারে না। কমন সেন্স বলছে ইট ইজ এ পার্ট অফ অর্গানাইজড র্যাকেট, ইনস্টিটিউশনালি অর্গানাইজড ক্রাইম র্যাকেট, যেটা সন্দীপ ঘোষকে সামনে রেখে ওখানে অর্গানাইজ হচ্ছিল। এবং আজকের এই খুন এবং ধর্ষণ সবচেয়ে বেশি ভয় স্বাস্থ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর এই জন্য, কারণ এই খুন এবং ধর্ষণ যদি সেই অর্গানাইজড র্যাকেটটাকে ওপেন করে দেয় তাহলে সেইটা যে ছবিটা পশ্চিমবাংলার মানুষের সামনে তুলে ধরবে সেটা এই সরকারের জন্য ভালো হবে না। দীপ্তাশ প্লিজ। না দেখুন, একটা কথা বলি। প্রথম কথা, সন্দীপ ঘোষকে আমি মানুষ বলেই মনে করি না। ধরে নিন সন্দীপ ঘোষ হচ্ছে জয়প্রকাশ মজুমদার, এইটুকুনি বললেই পাবলিক যাবোজার বুঝে যাবে, ঠিক আছে? এবার দেখুন, এখানে তো একা সন্দীপ ঘোষ নয়, এখানে এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ক্ষেত্রের মানুষ কিন্তু শেষ করতে দিন, তারপরে অরূপদা অবজারভেশনটা দেবেন। সন্দীপ ঘোষ একা নয়। একটা জিনিস যেটা বারবার আমি প্রথম দিন থেকে বলছি, যে এই ঘটনায় মোটিভ ওয়াজ নট দ্য রেপ, মোটিভ ছিল দুর্নীতিকে ধামাচাপা দেওয়া। এবং কি দেখা যাচ্ছে, যে আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা খেটে খুঁটে পড়াশোনা করে, সৎ পথে থাকতে চায়, তারা যদি দুর্নীতির অংশ না হতে চায় তাহলে তাদের এইভাবে খুন হতে হবে। সেটাই এই ঘটনা থেকে উঠে আসছে। এবার এখানে তো শুধু সন্দীপ ঘোষ নয়, এখানে তো দেখতে হবে কোন রায় বাহাদুর, কোন রায় সাহেবরা সন্দীপ ঘোষের মাথায় হাত রেখেছিলেন। স্বাস্থ্য দপ্তরে কোন শ্যামের বাসির বা সুরের মূর্ছনায় স্বাস্থ্য দপ্তর ভেসে যায়, সেই শ্যামের বাসির সুরের মূর্ছনার অনুপ্রেরণা কে যোগান, সেগুলো তো দেখতে হবে। রাজ্য সরকার একটা এটাও ছিল কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং তারই সঙ্গে কিন্তু প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষ, র্যাকেট, এই প্রশ্নগুলো কিন্তু একই সঙ্গে উঠে আসছে। উত্তর খোঁজার চেষ্টা করবো একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সন্দীপ ঘোষের প্রসঙ্গে আমরা কথা বলছি, আসবো কিন্তু শামীমদা আমাদের সঙ্গে রয়েছেন। শামীমদা, একটা বিষয় জানতে চাইবো, আজ সুপ্রিম কোর্টে যে প্রসঙ্গ উঠে আসে, ক্রাইম সিন নষ্টের চেষ্টা করা হয়েছে, শুনানিতে চাঞ্চল্যকর এই অভিযোগ সলিসিটর জেনারেল করেন, কেন? না, সেটা নিয়ে তো আমরা 14 তারিখই সিবিআই কেও একটা অভিযোগ জানাই এবং আরজি কর মেডিকেল কলেজকেও আমরা একটা চিঠি দিয়ে জানাই যে আজকে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে 14 তারিখ বা 13 তারিখ হবে, সেই নির্দেশের পরে আমরা জানতে পাচ্ছি যে একটা অংশ সেমিনার হলের কাছাকাছি সেটা ভাঙা হচ্ছে। কোনখানে এক্স্যাক্টলি অফেন্সটা হয়েছে তার সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তার আগেই যদি আপনি একটা অংশ ভাঙতে শুরু করেন তাহলে সেটা কোন অংশটা এক্স্যাক্টলি ক্রাইম সিনের অংশ আমরা কেউই বলতে পারি, সেটা যদি তদন্ত চেষ্টা হলে বলতে পারবো না। ফলে সেই অভিযোগ আমাদের শুরু থেকেই ছিল। আর সেই সব অভিযোগ ছিল যে তদন্তের যা নথি আছে সেই সবগুলো নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেটাও একটা আর্গুমেন্ট ছিল বিফোর দ্য হাইকোর্ট, যার কারণে তো সিবিআই কে তদন্ত ভার দিয়েছে হাইকোর্ট তার অর্ডারে। ফলে এই সবগুলো ছিল। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে এই এতদিন আমরা যা এর আগে শুনছিলাম যে আইনের পরিবর্তন করতে হবে, আরো কঠোর আইন আনতে হবে। শামীমদা, আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, যদিও বিষয়টা খুব লার্জার অ্যাসপেক্টে, তদন্তের অগ্রগতি জানা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেই অগ্রগতির বিষয় কি সামনে এলো, বোঝা গেল? না, যা রিপোর্ট ফাইল হয়েছে তাতে এখনো পর্যন্ত আমরা বিশেষ কিছু জানতে পারিনি, যেখানে তদন্ত খুব বিশেষ আগিয়েছে বলে আমরা এখনো বুঝতে পারিনি। সেটা সিবিআই যা রিপোর্ট দিয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে। আর কিছু খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে একজনই মাত্র অফেন্ডার ইনভলভ আছে রেপ কেস। ফলে আমি জানি না মানে কি করে এই সব খবরগুলো বাইরে বেরিয়ে আসছে। তো যাই হোক, আমরা এখনো বিশেষ খবর জানি না যেখান থেকে আমরা বলতে পারি যে খুব সুন্দর তদন্ত হচ্ছে, অনেক অফেন্ডার তারা দেখুন, এখানে এই যে একটা কথা অরূপ এর আগে বলছিলেন, তদন্তের অগ্রগতির প্রসঙ্গটা, তদন্তের অগ্রগতি,
আচ্ছা দেখুন, একটা পরিসংখ্যান দিই। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের এনসিআরবিতে যে ডেটা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে তাতে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে ক্রাইমে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার কেস সলভের সাকসেস রেট হচ্ছে 2.05%, বিশাল রেট। সে জায়গায় একটা কথা বলবো, সঞ্জয় রায়কে কিন্তু গ্রেফতার করা হয়েছে, সিবিআই তদন্ত যে চলছে, দ্বিতীয় কোনো গ্রেফতার এখনো পর্যন্ত আমি জানি না এখনো পর্যন্ত সময়ও তো পেরিয়ে যায়নি। এবং যাকে ঘিরে মূল সন্দেহ আজকে সুপ্রিম কোর্টের অন্যতম বিষয় ছিল কিন্তু তদন্তের অগ্রগতি, মূল সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে, স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট স্ট্যাটাস রিপোর্ট দেখার পরেও বেশিরভাগ কোশ্চেনগুলো গেছে রাজ্য সরকারের কাছে, যে রাজ্য সরকার গুফ আপ করেছে। এবং এটা তো মানে একটা ট্রেডমার্ক। বিনীত গোয়েল এর আগে এডিজি সিআইডি ছিলেন যখন কামদুনির ঘটনা হয়, এবং দেখা গেল কেস এমন লুজলি ফ্রেম করা হয়েছে যে অভিযুক্তরা সবাই মুক্তি পেয়ে গেল এবং সুপ্রিম কোর্টে গিয়েও সেই কেসটা দাঁড়ালো না। এই তো হচ্ছে বিনীত গোয়েল, এটা ওনার ট্রেডমার্ক। এবার এখানে দেখুন, আমি সিবিআই এর মুখপাত্র নই, আমি একটা কথা এখানে পরিষ্কার বলতে চাই যে পশ্চিমবঙ্গ পুলিশ তারা নির্লজ্জ দলদাসত্বের উদাহরণ দিয়েছে, সেই জন্য আজকে তাদের থেকে ঘৃণ্য জাতি পশ্চিমবাংলার বুকে নেই। সিবিআইকেও একটা জিনিস বুঝতে হবে যে জনগণ সিবিআই এর দিকে তাকিয়ে আছে। সিবিআই যদি এই মামলা জাস্টিফাই না করতে পারে, এই যে সিবিআই এর 70% সাকসেস রেট উমেন্স এগেন্স্ট ক্রাইম এনসিআরবির ডেটা অনুযায়ী, আমরা কিন্তু সেটা ধুয়ে মুছে যাবে। সিবিআইকে বিচার দিতে হবে। প্লিজ প্লিজ আসবো সপ্তর্ষি। না, আমার কথা খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলা শুরু করলেন যে এটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে। এখন তাড়াতাড়ি নিষ্পত্তি কেন করতে হবে? কারণ সিবিআই নিয়েছে না। তাড়াতাড়ি নিষ্পত্তির থেকে অনেক বেশি প্রয়োজন যে এই তদন্তটা গভীরে গিয়ে সত্যি সত্যি যারা এই ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত, এই অর্গানাইজড ইনস্টিটিউশনাল ক্রাইমের সাথে যুক্ত, তাদেরকে চিহ্নিতকরণ করা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে সেগুলো ঠিকভাবে হচ্ছে না বলেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সিবিআই দিল, সুপ্রিম কোর্ট সুমোটো করলো। আমার মনে হয় এই বিষয়ে সরকার যেই তদন্তের ক্ষেত্রে ঠিক ভূমিকা পালন করেনি, দ্যাট ইজ এস্টাবলিশড। আর দ্বিতীয় যেটা এস্টাবলিশ, যেটা নিয়ে আমরা কেউ আলোচনা করলাম না, যে সরকার, যে মানুষের জন্য সেই সরকার, সেই মানুষ এই ক্ষেত্রে সরকারের উপরে জাস্টিসের আশা ছেড়ে দিয়েছে। তাই জন্যই দল মত নির্বিশেষে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান আজকে কলকাতার রাজপথ। মমতার কার্যকলাপ দেখেই তো বোঝা যাচ্ছে যে এক হয়েছে বাঙাল গটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। সে তো মমতার কার্যকলাপ দেখেই বোঝা যাচ্ছে। আমি খুব দুটো কথা পরিষ্কার বলি। দেখুন, সাধারণ নাগরিক সমাজ যে রাস্তায় নেমেছে উই ওয়ান্ট জাস্টিস, সেই ডাক অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু কুণাল ঘোষ তো বলেছিলেন নাটক, উদয়ন বাবু বলেছেন এরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরিয়েছে। আমি আবারও বলছি, তাহলে সেটাকে আগে নিন্দা করুন। সাধারণ মানুষ যে উদয়ন গোর এগেইনস্ট এক লাইন বলুন, কুণাল গোর এগেইনস্ট এক লাইন বলুন। মুশকিল হচ্ছে এই যে দীপ্তাশ এতক্ষণ এনসিআরবি রিপোর্টের কথা বললো, আমি যেটা আপনারা গত বছর রিপোর্ট পাঠাননি, ডেটাই পাঠাননি, ধামা চাপা দেওয়া। প্লিজ এই এনসিআরবি রিপোর্ট আমি ওকে বলবো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট। ও জাস্ট খুলে গত বছরের লাস্ট যে রিপোর্ট পাবলিশ হয়েছে সেটাই দেখে নিক। সারা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি কলকাতা। ভাই তুমি মাঝখানে এত বকবক করো না তো। কে বলেছে ভাই গত বছরের রিপোর্ট কলকাতা ভারতবর্ষের সেফেস্ট সিটি? আরে টাইম নিউজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি ওদের রিপোর্ট অনুযায়ী কলকাতা ফলোড বাই। আরে ভাই তুমি জানো না, পড়াশোনা করো না, পড়াশোনা করে তারপর চ্যানেলে বসো। আগে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা নিয়েছে তারপর চ্যানেলে বসো। তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা নিয়েছে চ্যানেলে বসো, তারপর ফালতু কথা বলো। আগে পড়াশোনা করে তারপরে। দ্বিতীয় কথা হচ্ছে এত বড় বড় ডায়লগ মারছে এরা, নারী স্বাধীনতার পক্ষে কথা বলছে। গতকালকের ঘটনা, গতকালকে একটি স্কুল, সেই স্কুলটা বিজেপির নেতা রান করায় বলে সেই স্কুলের বাচ্চা মেয়েগুলোর সাথে যৌন নিগ্রহ হচ্ছে, আজ অব্দি এফআইআর করেনি। তারা বড় বড় ডায়লগ মারছে, বড় বড় ডায়লগ মারছে। এখন বলেই বলবে কেন অন্যরা বিজেপি নেতাকে সেখানে ধামা চাপা দেওয়া হয়েছে, সরকার সেখানে ক্রাইম স্কোয়াড ভেঙে ফেলেছে। সেখানে দেখেছেন কোথাও যে সরকার ক্রাইম স্কোয়াড ভেঙে ফেলছে? কোথাও দেখেছেন যে সরকার মৃতদেহ নিয়ে পুড়িয়ে দিচ্ছে? কোথাও দেখেছেন সরকার এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন, বিচার চাই। একমাত্র পশ্চিমবঙ্গে বলেছিলেন যে নির্লজ্জ সরকার, তারা একটা খুনকে ধামা চাপা দিতে বিজেপির গায়ে লাগে। বিজেপির সময় এখানে বললে ওদের গায়ে লাগে। এই বিজেপি বিলকিস বানুর হাফিজদের মালা পড়িয়েছে কি পড়াই? এই বিজেপি ধামা চাপা দিতে চাইছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন? এই বিজেপি হরিয়ানায় ভোট আসছে, হরিয়ানায় ভোট আসার আগে বাবা রহিম পেরোলে ফাঁসি যাচ্ছে। ভোটবার রাজনীতির ঊর্ধ্বে ওঠার জায়গাতেই কিন্তু বারবার করে যে প্রসঙ্গ উঠে আসছে, মূলত কিন্তু বিচারের দাবিতে এই মুহূর্তে রাস্তায় যে মানুষ নেমেছেন, কোথায়
কত দ্রুত এই বিচার পাওয়া যাবে তার জন্য কিন্তু আমরাও অপেক্ষা করছি। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি, এরপর পেজ ওয়ান দেখুন শুভদীপ এবং আত্মরির সঙ্গে।